মোহাম্মদ আজিজুল হক, প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারি জেনারেল আলজিমার সোসাইটি বাংলাদেশ। ডিমেনশিয়া এক অজানা পথ। এই তথ্যচিত্রটি ডাক্তার নাজিফা ইসলাম জীবনের গল্পের উপর ভিত্তি করে তার গল্পটির উপলব্ধিতে এই তথ্যচিত্রটি আমরা তৈরি করেছি। কারণ ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি, তাদের কেয়ার গিভাররা যাতে স্বাচ্ছন্দ্যময়ভাবে জীবনযাপন করতে পারে, এই তথ্যচিত্রটির ডিমেনশিয়া বিষয়ে আপনাদের সামান্যতম উপলব্ধির মধ্যে আসছে, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে বলে মনে করি। এবং ডিমেনশিয়া মোকাবেলায় যার যার অবস্থান থেকে এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা করছি। আমার বাবা এখনো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসের জামা কাপড় পরে রেডি হয়ে সেইখানে বসে অফিস করে। সে সোনালী ব্যাংকের ম্যানেজার ছিল। সে এখনো ভাউচার লেখে এবং সে মনে করে বাইরে ক্লায়েন্ট বসে আছে, তাকে ভাউচার দিব। আপনি বলেন। ভাই কার ভাই? আপনার চাচাতো ভাই? আসলে এটা এনার বড় ছেলে। আসলে উনি ভাবছেন এটা তার চাচাতো হয়, চিনতে পারছেন না। সে একটা কথার মধ্যে আরেকটা কথা কথা ভুলে যায়। তাকে যে বলতে বলা হয়েছে 1 থেকে 10 মিনিট, সে বলতে বলতে মাঝখানে সেটা ভুলে গেছে। সে বলতেছে কেউ মারা গিয়েছে, কথা ভুলে যায় কিছুক্ষণ আগে কি বলা হয়েছে এবং সে কি বলবে, তার কথার প্রাসঙ্গিকতাটা থাকে না। আমি আমার বাচ্চা থেকে আমার বাবাকে বেশি সময় দিই, কারণ আমার বাচ্চারা বুঝতে পারে, বাট আমার আব্বু বুঝতে পারে না যে সে কি করতেছে। আমাদের কষ্ট হলেও আমরা মনে করি এটা আমাদের কর্তব্য, এটা আমাদেরকে করতে হবে। এবং এই রোগটাকে আমাদের সবাইকে বুঝতে হবে যে এই রোগীর খুব যত্ন প্রয়োজন। ফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে রাখা। আমি আমার বাচ্চা সবার, আমার শ্বশুর আছে, সবার মধ্যে আমি তাকে রাখার চেষ্টা করি। আমি যখন অফিসে থাকি, আমরা যখন বাসায় থাকি না, তখন আমার আব্বু আমার এই বাচ্চাদের সাথে এইভাবে করে খেলাধুলা করে সময় কাটায় সারাদিন। তারা আমাদের বাবা মা, আমরা তাদের মধ্যে থেকে এসেছি। আমরাও একদিন বয়স্ক হব, আমাদেরও বয়স হতে পারে, আমরাও এই রোগে আক্রান্ত হতে পারি। সুতরাং আমাদের উচিত সবসময় তাদের পাশে থাকা, সবসময় তাদের সাথে কথা বলার চেষ্টা করা, যতটুকু সম্ভব হয় তাদেরকে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে রাখা, তাদেরকে আমাদের একজন করে রাখা। উনি যেন কখনো না বুঝতে পারেন যে উনি আলাদা। ডিমেনশিয়া একটি মস্তিষ্কের রোগ। এটা কোনো মানসিক রোগ নয়, এটা একটি ভুলে যাওয়া রোগ, মস্তিষ্কের ক্ষয়জনিত রোগ। It is a chronic and progressive disease of the brain due to the changes of the brain. বাংলাদেশে সংক্রামক ব্যাধি অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু অসংক্রামক ব্যাধি, যাকে নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়, অর্থাৎ হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস, ডিমেনশিয়া, আলঝাইমার ডিজিজ, এগুলা দিন দিন বেড়েই চলছে। এখানে ডিফারেন্স হলো হার্ট বা অন্য রোগীর শারীরিক যে রোগ হয়, সেখানে রোগী বলতে পারে যে তার কষ্ট হচ্ছে, কিন্তু এখানে যার ডিমেনশিয়া হয়ে গেল, সে দেখতে শুনতে বোঝা যায় না তার কোনো শরীর খারাপ বাহ্যিকভাবে, কিন্তু তার আসল কল নষ্ট হয়ে যাওয়ায় সে কিছু বলতে পারে না। এবং এটা একসাথে হয় না, আস্তে আস্তে, এবং বিভিন্ন লোকের বিভিন্ন রকম হয়। কেউ হয়তো দেখলেন ভুলে গেছে, তার অনেকটা অভ্যাসের পরিবর্তন হয়ে গেছে, ঘুম ঠিক মতো হয় না, মনে রাখতে পারে না, খাওয়া খেয়েছে কিনা সেটাও মনে রাখতে পারে না। তারা এক সময় আমাদের সমাজের জন্য, মানুষের জন্য, জাতির জন্য, পরিবারের জন্য অনেক কিছু করেছে, অবদান রেখেছে, কিন্তু হঠাৎ তারা এত নিঃস্ব হয়ে যায়, এত নিরাশ্রয় হয়ে যায়, তাদের কিছু মনেও থাকে না, কিছু জানে না। আমাদের সমাজের প্রত্যেক স্তরে প্রত্যেক লোকের এটা করতে হবে, আমাদের দরদি হতে হবে, এবং যারা আমাদের জন্য এত কিছু করেছে তাদের এই বিপদের সময় আমাদের সহানুভূতি দিতে হবে, আমাদের সহযোগিতা দিতে হবে, এবং যতটুকু সম্ভব তাদের সুস্থ রাখার চেষ্টা করতে হবে। ডিমেনশিয়া রোগীদের যেটা আমরা দরকার মনে করি সেটা হলো কেয়ার গিভারের একটা বিরাট একটা ভূমিকা আছে, যে সবসময় তাকে
ঠিকমতো ওষুধ দেওয়া, ঠিকমতো হাইজিন মেনটেন করা, ঠিকমতো গোসল করানো, ঠিকমতো পেশেন্টের ঘুমিয়ে পড়ার টাইম হলে ঘুমিয়ে পড়তে যাওয়া, এই পরিষ্কার পরিচ্ছন্নতা, ফুড হ্যাবিট, এগুলি একজন কেয়ার গিভারকে করতে হবে এবং কেয়ার গিভারের ট্রেনিংটা আসলে খুবই প্রয়োজন। এবং আমরা সাধারণত মনে করি যারা পরিচিত লোক তাদের ক্ষেত্রে ডিমেনশিয়া রোগীগুলি খুব ভালো থাকে। অপরিচিত একটা জায়গায় গেলে ডিমেনশিয়া রোগী অনেক সময় ভায়োলেন্ট হয়ে যায়, অনেক সময় তারা বাসা থেকে বের হয়ে যায়। এই জন্য আমরা সবসময় বলি পরিচিত জায়গায় পরিচিত জনের কাছে থাকবে এবং কেয়ার গিভারকে আমরা বারবার বলি আপনারা এইভাবে 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 পেশেন্টের ট্রিটমেন্ট করতে, পেশেন্টের চিকিৎসার ক্ষেত্রে, পেশেন্টের পরিচর্যার ক্ষেত্রে পেশেন্টকে সাহায্য করবেন। ডিমেনশিয়া একটি শব্দ, এই শব্দটির সাথে আমাদের অনেকের পরিচয় নেই, কিন্তু ডিমেনশিয়া এমন একটি ব্যাধি যে ব্যাধি মানুষকে অজানা পথে নিয়ে যায়। এই যে ভুলে যাওয়ার রোগটা কত রকম বিপত্তি তৈরি করতে পারে। একটি ওষুধ খেতে হবে, ভুল ডোজের ওষুধ বা যদি বেশি ডোজের ওষুধ খেয়ে ফেলে তখন কিন্তু অনেক রকম বিপত্তি মানুষের স্বাস্থ্যের মধ্যে, শরীরের মধ্যে, এবং তার জীবন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের প্রশ্ন এসে যায়। এই রোগ সম্পর্কে আরেকটি একটা মিসকনসেপশন যে এটি কিন্তু কোনো ছোঁয়াচে রোগ নয়, এটি সংক্রমণ হয় না। এটি একটি ব্যক্তির মস্তিষ্কের মধ্যে যে সেলগুলো রয়েছে, মেমোরি সেল, সেই মেমোরি সেলগুলোর মৃত্যু হয় এবং সেই মৃত্যু হলে মানুষ ভুলে যেতে থাকে। আমি কে কে আমি আব্বু, আমি কে? বাবা, বাবা, আব্বু। না, বাবা আসলে আমাদেরকে চেনেন না, তবে একটু বোধহয় ফিল করতে পারে আমরা যে ভালোবাসি, আমরা যে কথা বলি, এগুলো হয়তো বা একটু ফিল করতে পারে সে, যে একটা আমার কাছে ওরা আমাকে ভালোবাসে। 54-55 এই টাইমটাই দেখতাম যে উনি অনেক কিছু ভুলে যাচ্ছেন। ইভেন বাসা থেকে বের হতো, বাসায় আসতে পারতো না, কখনো কখনো আসতে পারতো, কখনো কখনো আসতে পারতো না। তখন দেখলাম যে দিন দিন জিনিসটা এরকম বেশি হয়ে যাচ্ছে। তখন আমার বিভিন্ন জনের সাথে যখন শেয়ার করলাম, তখন ওরা বললেন ব্রেনের কোনো প্রবলেম হতে পারে, আপনার ব্রেনের কোনো ডাক্তার দেখান। তারা ব্যাপারটা আসলে ক্লিয়ার করলেন যে এটা হচ্ছে আলঝেইমার, যেটা হচ্ছে ডিমেনশিয়া। যে হ্যাঁ, উনি আস্তে আস্তে এরকম ভুলে যাবেন এবং ধীরে ধীরে উনি বাচ্চাদের মতো হয়ে যাবেন। ডিমেনশিয়া ফ্যামিলিতে কারো হওয়া মানে সামাজিকভাবে যেটা আমি বলবো যে যখন আশেপাশের লোকজন জানে যে তাদের ঘরে একজন রোগী আছে যাকে আসলে সমাজের চোখে অথর্বর মতো মনে করা হয়, তো তখন সামাজিকভাবে আসলে ভ্যালুটা মনে হয় যেন একটু কমে যায়। অন্যান্য ফ্যামিলি থেকে আমরা মনে হয় একটু আলাদা হয়ে যাই। তো আসলে কখন কার ঘরে হবে, আজ আমার ঘরে কাল আপনার ঘরেও হতে পারে। ডিমেনশিয়া স্পেশালাইজড কোনো হসপিটাল নাই আমাদের দেশে। যদি ডিমেনশিয়া স্পেশালাইজড কোনো হসপিটাল হতো তাহলে বোধহয় আমাদের মতো যারা পরিবার আছে তারা সামাজিকভাবে অন্যান্যভাবে হেয় হতাম না। এমন জিনিস এই রোগে আসলে সেবাটাই সবকিছু। আপনি যত সেবা দিবেন তত এরা ভালো হয়, তত এরা ভালো থাকে। আমার মনে হয় এদের বাকি জীবনের এই কয়টা সময় আমরা খুব ভালোভাবে দিতে পারি শুধুমাত্র একটু সেবার যত্ন দিয়ে। পরিবারের কোনো সদস্যের সেবা নিতে হয় তাদের, বা সেবা দিতে চান, তখন ওই ব্যক্তিটির পেশার উপরে কিন্তু মারাত্মক একটা আঘাত আসে। কারণ এটা তো এমন নয় যে ট্যাবলেটটা খাইয়ে দিয়ে চলে গেলাম, এটা কিন্তু একটা সার্বক্ষণিক একটা অ্যাটেনশন দেবার ব্যাপার আছে। তো তখন হয়তো দেখা গেল যিনি মেয়ে, ছেলে, ভাই, বোন যেই হোক না কেন, তার পেশা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আয় বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিকভাবে পরিবারটি কিন্তু বিপর্যস্ত হচ্ছে। তখন কিন্তু মানুষ আর সেই মাত্রায় সেবাটি দিতে পারে না এবং কনসেন্ট্রেশনটি তখন বিঘ্নিত হয়, কারণ মানুষ তখন বিক্ষিপ্ত হয়ে পড়ে। তখন একসময় বলে না আর কত, বহুত করেছি। সেজন্যে পৃথিবীর অনেকগুলো দেশে যেমন রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এ ধরনের পলিসি বা এ ধরনের নীতিমালা এবং তার সাথে স্ট্র্যাটেজি অ্যাকশন রয়েছে। এই যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় এই দায়িত্বটি নেবার প্রয়োজন রয়েছে, কারণ হচ্ছে যে এটি কিন্তু আমাদের দেশের মানুষের গড় আয়ু বাড়বার সাথে সাথে এর মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। কারণ সবকিছুই কিন্তু বয়স বাড়লে তার মাত্রাটা বাড়ে। যে কোনো অসুখ এটা বয়সকালে তার রেজিস্ট্যান্সটা কমে যায় এবং আমরা বলি ডিজেনারেশন অফ বডি। এই বডির ডিজেনারেশন হওয়ার কারণে এর মাত্রাটা বেড়ে যায়। তাহলে রাষ্ট্রের মধ্যে একটা নীতিমালা থাকতে হবে এবং সেই নীতিমালার অধীনে যে স্বাস্থ্য
অধিদপ্তর রয়েছে, সেই মন্ত্রণালয়ের অধিদপ্তরে সুনির্দিষ্ট কিছু কর্মসূচি থাকতে হবে, যে কর্মসূচিগুলো এই মানুষগুলোকে সেবা দেবে এবং এই মানুষগুলোর প্রতি যত্নবান হবেন। তোমার নাম কি বলো তো? তোমার নাম জিয়া। আর আমি কে? আমি তোমার কে? কে আমি? ওকে আমি বুঝতে পারি প্রায় 6 বছর আগে। 6 বছর আগে ঠিক অস্বাভাবিক আচরণ শুরু করে। তারপরে 3 বছর আমি চেষ্টা করছি যে এমনি মনে আছে। পরে আমি মানসিক ডাক্তার দেখাই যখন না পারি। পরে ওনারা বলে সিজোফ্রেনিয়া, মানে মিসডায়াগনোস হয়ে যায়। পরে 3 মাস ওষুধ খাওয়ার পরে যখন সে ইমপ্রুভ করে নাই, তখন আমি ঢাকায় ওকে একটা ক্লিনিকে ভর্তি রেখে 1 মাস তো ওখানে থাকার পরে ওরা ডায়াগনোসিস করে তার অর্গানিক ব্রেন প্যাথোলজি আছে, নিউরোকগনিটিভ ডিসঅর্ডার বলে ওরা একটা আইডিয়া করে। পড়ার পরে স্যাররা বলে যে এটার তো আসলে চিকিৎসা নাই, আপনি তো নিজে ডাক্তার বুঝতেছেন, ওকে নিয়ে আপনি পারলে থাইল্যান্ডে বামুনগ্রেন্ডে দেখাতে পারেন। তারপর ওইখানে ওরা এমআরআই সব দেখার পরে ওর যেটা লাস্ট ডায়াগনোসিস হয় ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়া। এবং এই ডিমেনশিয়া ওরা স্পষ্ট বলে দেয় যে মানে ও দিন দিন খারাপই হবে, ওর ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারপরে ওইভাবেই চিকিৎসা চলতেছে। এখন প্রস্রাব পায়খানা কন্ট্রোল নষ্ট হয়ে গেছে, সবসময় যেরকম খেতে থাকে, সামনে মিষ্টি জিনিস রাখলে থাকা যায় না, খাবার দাবার মানে ওর সামনে কিছু রাখাই যায় না, মানে ইভেন এখন ফোনে কথাটাও বলতে পারে না। ফোনে হয়তো বা আগে পাশ থেকে শিখা দিলে হ্যালো বলতো, এখন সেটাও বলতে পারে না। প্রথমে তো মিসডায়াগনোসড হয়েছে, আসলে ওর যে বয়স, এই বয়সে এই রোগটা ওরা কেউ চিন্তা করেনি। এখন ওর বয়স 46 হবে। গত 3-3.5 বছর আগে তার ফুললি ডায়াগনোসিস হয়েছে। আমি বুঝতে পারি নাই, আমি পরে বুঝছি যে কেন এরকম তার বিহেভটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি সবাইকে বলবো যাতে এই রোগ সম্পর্কে জানো বেশি করে। আমার মনে হয় যে সরকারি পর্যায়ে এই রোগের জন্য ভালো কোনো হাসপাতাল, যারা চাকরিরত অবস্থায় এই রোগ থেকে চাকরি করতে পারেনি তাদের কোনো ইজি পেনশন বা ইজি সলিউশন যাতে সরকারি পর্যায়ে দেওয়া হয়, এটাই আমি আশা করব। আমি সবাইকে ডিমেনশিয়ার বন্ধু হওয়ার আহ্বান জানাই। ডিমেনশিয়া রোগীদের সাধারণত কিভাবে আমরা এর প্রকোপ কমাতে পারি? একটা হলো লাইফস্টাইল মডিফিকেশন, খাদ্য অভ্যাস পরিবর্তন, সকালে হাঁটার অভ্যাস করা, তারপর খাওয়া দাওয়ার পরিবর্তন, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা, ভালো খাবার খাওয়া। এই ধরনের হলে আসলে ডিমেনশিয়ার পরিমাণ কমে যায়। আর যেসব কারণে ডিমেনশিয়াগুলো, সেসব কারণগুলি প্রতিরোধ করা। স্ট্রোক হলে অনেক সময় ডিমেনশিয়া হয়, এই জন্য আমরা স্ট্রোকের যেন না হয় সেই ধরনের ট্রিটমেন্টের জন্য থাকি, সেই ধরনের পরিবর্তন আমরা যেন, স্ট্রোক হলে যেসব আমরা না হওয়ার জন্য যেসব কারণগুলি, এই যে স্মোকিং বন্ধ করা, তারপরে আমাদের খাদ্য অভ্যাস পরিবর্তন করা, ওবেসিটি না হওয়া, এই ধরনের আমরা যদি নিজেদেরকে ওইভাবে চলাফেরা করা, লাইফস্টাইল মডিফিকেশন করতে পারি, তাতেও কিন্তু আমাদের ডিমেনশিয়া কমে যাবে, ডিমেনশিয়ার রোগীর সংখ্যা কমে যাবে। এই জন্য পেশেন্টকে সবসময় আমাদেরকে ওই ধরনের কথা বলতে হবে, তার আশেপাশে মানুষকে ডিমেনশিয়া সম্বন্ধে সচেতনতা করতে হবে এবং মানুষ যেন সেভাবে চলাফেরা করে, খাদ্যাভ্যাস সেভাবে করে, ওষুধপত্র যেন ঠিকমতো খায়, ঠিকমতো নিজের ওজন ঠিক রাখে। এই ধরনের উপদেশগুলি যদি মানে, তাহলে ডিমেনশিয়া হওয়ার চান্স কমে যায়। ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা প্রতারণার শিকার হতে পারে, কারণ তারা হিসাব নিকাশ ও স্বাক্ষর ধীরে ধীরে ভুলে যায়। এজন্য ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের যে কাজটি দ্রুত করা প্রয়োজন তা হলো একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে আক্রান্ত ব্যক্তির ব্যাংকে গচ্ছিত অর্থ, বিষয় সম্পত্তি, জমি জমা সুরক্ষা করা প্রয়োজন। সর্বশেষে আমি বলতে চাই, ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিরা পাগল বা মানসিক রোগী নয়। ডিমেনশিয়া সম্পর্কে সামাজিক কুসংস্কার ও ভ্রান্ত ধারণা দূর করা প্রয়োজন, যাতে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তি ও তাদের সেবা দানকারীদের সমাজে সমান মর্যাদা ও অধিকার নিয়ে উভয়ে স্বাচ্ছন্দ্যময় ভাবে জীবনযাপন করতে পারে এবং ডিমেনশিয়া মোকাবেলায় সকলকে একত্রে
এগিয়ে আসতে হবে। বিশ্ব প্রতি 3 সেকেন্ডে কোথাও না কোথাও একজনের ডিমেনশিয়া হচ্ছে। এই যে এত মানুষ আস্তে আস্তে ডিমেনশিয়া আক্রান্ত হচ্ছেন, তাদের যে অধিকার মানুষ হিসাবে সেটা প্রতিষ্ঠিত করার জন্য সব জায়গায় আমার মনে হয় সচেতনতা বাড়ানো উচিত এবং সব জায়গায় ব্যবস্থা গ্রহণ করা উচিত প্রাতিষ্ঠানিকভাবে, ব্যক্তি পর্যায়ে। এই যে ডিমেনশিয়ার যে রোগী, তারা একটা পরিবারের সদস্য, তারা সমাজের সদস্য, তারা দেশের নাগরিক। কাজেই পরিবারের যেমন তাদের প্রতি দায়িত্ব রয়েছে, সমাজেরও দায়িত্ব রয়েছে সরকারকে একটা নীতি প্রণয়ন করতে হবে বলে আমি মনে করি। সেই নীতিতে থাকবে ডিমেনশিয়া কি সেটা যেন আমরা বুঝতে পারি, ডিমেনশিয়া কিভাবে প্রতিরোধ করা যায়, যদি প্রতিরোধ করা সম্ভব হয়, না হলে ডিমেনশিয়াকে কিভাবে ব্যবস্থাপনা করা যায় সেই দিকে নজর দিতে হবে এই নীতিতে, এবং সবাইকে যাতে সুসংগঠিত করা যায় যারা এর সঙ্গে কাজ করেন, প্রত্যেককে সমন্বয়ের ভিত্তিতে সরকারের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের এবং শিক্ষা ব্যবস্থার একটা সমন্বয় রেখে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, সেই আহ্বান আমি সরকারের প্রতি জানাবো। আর আমাদের দেশের মানুষ, তাদের প্রতি আহ্বান জানাবো যে তারা যেন সহমর্মিতার সঙ্গে, তারা যেন সমবেদনা নিয়ে, তারা যেন সংবেদনশীলতা নিয়ে ডিমেনশিয়া রোগীদের দিকে তাদের দায়িত্ব পালন করেন, যাতে তারাও একটা সমাজের অংশ, তারাও মানুষ, তারাও মানুষের অধিকার পাওয়ার যোগ্য, সেই কথা যেন তারা বুঝতে পারেন, বা বুঝতে না পারলেও যেন তারা অনুভব করতে পারেন যে তারা অবহেলিত নন।